কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেল MST2-তে আজকের গল্প শর্মিষ্ঠা চ্যাটার্জির লেখা তারানাথ তান্ত্রিক ও মেছোবেত নিয়ে হাতছানি। গল্প পাঠে অনু। বিভিন্ন চরিত্রে অনু, সৌম্যদীপ, সায়ন্তন, গার্গী, ঝিনুক, পৌতুষা, অভিক ও আকাশ। পোস্টার ডিজাইনে রনি, আবহ নির্দেশনায় অভিক। চলুন আর দেরি না করে শুরু করে নিই আজকের গল্পটি। তারানাথ তান্ত্রিক ও মেজো পেতনির হাতছানি। রাত ৮টা নাগাদ বীরভূমের ছোট অখ্যাত গ্রাম শিমুলদিঘি স্টেশনে ট্রেনটা থামতেই ট্রেন থেকে প্রদীপ নেমে পড়ে। তারপর এদিক ওদিক তাকাতেই দেখে শিমুলদিঘি স্টেশনে অর্ধেক দোকান প্রায় বন্ধ। বৃষ্টির জন্য শুধু হরেনের চায়ের গুমটির দোকানটা আর টিকিট ঘরটা খোলা, বাকি সব দোকানপাট বন্ধ। প্রদীপ স্টেশনের বন্ধ দোকানগুলো দেখে আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশে ঘন কালো মেঘের আড়ালে বিদ্যুৎ চমক দিচ্ছে, আর সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। প্রকৃতির এই অবস্থা দেখে প্রদীপ বলল, সকালের মতো মনে হয় আবার রাতে আরও এক পশলা বৃষ্টি নামবে। যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। এই বলে প্রদীপ তাড়াতাড়ি স্টেশন থেকে বাইরে বেরিয়ে যায়। যেই বাড়ির পথ যেতে যাবে, হঠাৎই প্রদীপের মনে একটা ভাবনা এলো। আজ সকাল থেকে বৃষ্টি যা হচ্ছে, ভাবছি বাজারে গিয়ে মনুর মায়ের মাছের দোকান থেকে বড় বড় দুটো ইলিশ মাছ কিনে নিয়ে চাই বাড়িতে। তারপর দীপাকে গিয়ে বলবো, এই বৃষ্টিমুখর রাতে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করতে। তাহলে আজ রাতের খাবারটা হেব্বি চপে যাবে। এই বলে প্রদীপ তাড়াতাড়ি স্টেশন চত্বর থেকে বেরিয়ে শিমুলদিঘির নামকরা বঙ্গলক্ষ্মী বাজারের দিকে হেঁটে যায়। তারপর বঙ্গলক্ষ্মী বাজারের মনুর মায়ের দোকানে যায়। সেখানে গিয়ে দেখে মনুর মায়ের দোকান ছাড়া বাজারে দুটো সবজি আর একটা মাংসের দোকান খোলা রয়েছে, আর বাকি দোকানপাটগুলো সব বন্ধ বৃষ্টির জন্য। তারপর প্রদীপ মনুর মায়ের দোকান থেকে দুটো বড় বড় ইলিশ মাছ কিনে নেয়। একটা সবজির দোকান থেকে কিছু সবজি কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। প্রদীপ গ্রামের রাস্তা ধরে বাড়ির পথে যেতে যেতে রাস্তায় জ্বলা হলুদ বাতির আলোয় দেখে গ্রামের অর্ধেক রাস্তা কাদা জলে ভর্তি, আর সেই সঙ্গে রাস্তার পাশে যে পুকুর, খাল, বিল এগুলো রয়েছে সেগুলো বর্ষার জলে টইটম্বুর হয়ে রয়েছে। এক কথায় বলা যায় সারা রাস্তাটা জল কাদায় ভর্তি। রাস্তাঘাটের এই অবস্থা দেখে প্রদীপ বিরক্তিসূচক মুখে বলে ওঠে, ইস, বাড়ি যাওয়ার মুখে আমাদের এই পাড়ার বটতলার রাস্তাটার কি অবস্থা হয়েছে দেখো। একবারে জলে কাদায় ভর্তি হয়ে আছে। এই রাস্তাটা দিয়ে না গিয়ে যাই দাসপাড়ার ওই আমতলার ওই খাল পাড়ের রাস্তাটা দিয়ে যাই। ওই রাস্তাটায় বেশি জল কাদা জমে না। এই বলে প্রদীপ দাসপাড়ার আমতলার খালপাড়ের রাস্তাটা ধরে। দাসপাড়ার আমতলার খালপাড়ের রাস্তা দিয়ে যেতে যেতে প্রদীপের মাথায় একটা কথা আসে। সে শুনেছে গ্রামের লোকেরা বলে নাকি এই রাস্তাটা ভালো নয়, এই রাস্তায় নাকি তেনাদের বাস। কিন্তু প্রদীপ গ্রামের লোকেদের কথা এক ফোঁটাও বিশ্বাস করেনি, উল্টে গ্রামের লোকেদের কথা হেসে উড়িয়ে দিয়েছে। এরপর প্রদীপ দাসপাড়ার আমতলার রাস্তাটা দিয়ে যেতে যেতে দেখে দাসপাড়ার আমতলার রাস্তাটা পুরো অন্ধকার, আর বাড়ি ঘর তার চারপাশে বিশেষ নেই, শুধু জলা জঙ্গলে ভর্তি। প্রদীপের এই আমতলার রাস্তাটা দিয়ে যেতে বেশ গা ছমছম করছিল। এরপর সে আমতলার খালপাড়টা যেই পার হতে যাবে, অমনি পেছন দিক থেকে হঠাৎ করে একজন মহিলার
নাকি সুরের কণ্ঠ প্রদীপের কানে ভেসে আসে। সেই মহিলা বলে ওঠে, আমাকে একটা ইলিশ মাছ দিবি রে? আমার না খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। একটা ইলিশ মাছ খেতে দে না রে বাছা। এই কথা প্রদীপের কানে আসতেই সে ভয়ে চমকে ওঠে আর দাঁড়িয়ে পড়ে। পিছন দিকে না তাকিয়ে রাগী গলায় জিজ্ঞাসা করে, হেই, তুই কে? আর আমি তোকে মাছ দিতে যাবো কেন? তুই যা এখান দিয়ে, একটা মাছও তুই পাবি না। এই বলেই প্রদীপ বাড়ির পথে হাঁটা লাগায়। কিন্তু প্রদীপ বাড়ির পথে যেতে যেতে শুনতে পায় তার পেছন পেছন ওই মহিলা আবারও নাকি সুরে বলছে, তুই আমাকে ইলিশ মাছ খেতে দিবি না? দেখে নিস আমি তোর কি হাল করি। এই বলে সেই মহিলা হি 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 করে হাসতে থাকে। এরপর যতক্ষণ প্রদীপ বাড়ির পথে যেতে লাগলো ততক্ষণ তার কানে সেই মহিলার নাকি সুরের কণ্ঠটা ভেসে আসতে লাগলো। এরপর প্রদীপ বাড়ি ঢুকতে ঢুকতে জুতো খুলতে খুলতে বলে ওঠে, ও গিন্নি, গিন্নি, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো বাজার থেকে কি কিনে নিয়ে এসছি। প্রদীপের ডাক শুনে দীপা ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলল, বাড়ি ঢুকে ষাঁড়ের মতন চিৎকার করছো কেন? কি হয়েছে কি? এই দেখো দীপা, আজ রাতে খাওয়ার জন্য বাজার থেকে অনুর মায়ের দোকান থেকে দুটো বড় বড় ইলিশ মাছ এনেছি। আজ রাতে তুমি খিচুড়ি আর ইলিশ ভাজা করো তো দেখি, বেশ জমিয়ে খাওয়া হবে আজ। প্রদীপের হাতে দুটো বড় বড় ইলিশ মাছ দেখে দীপা খুশি হয়ে ওঠে। সেই মাছগুলো নিয়ে রান্নাঘরে রাতের রান্না করতে চলে যায় আর প্রদীপ স্নান করতে চলে যায়। প্রদীপ বাথরুমে স্নান করতে করতে শুনতে পায় বাথরুমের পেছনেও যে বড় ঝোপটা রয়েছে সেই ঝোপের মধ্যে থেকে কে যেন সমানে নাকি সুরে বলে চলেছে, তুই আমাকে মাছ দিবি না তো? দেখে নিস আমি তোর কি হাল করি। তুই আমাকে মাছ দিবি না তো? দেখে নিস। এরপর প্রদীপ স্নান করে বেশ আয়েশ করে রাতে খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা খায়। খাওয়ারও সময় প্রদীপ শুনতে পায় জানালা দিয়ে কে সমানে ফিস ফিস করে নাকি সুরে বলছে, তুই আমাকে মাছ দিবি না তো? দেখে নিস আমি তোর কি হাল করি। তুই আমাকে মাছ দিবি না তো? দেখে নিস। প্রদীপ সে কথায় কান না দিয়ে খাওয়া দাওয়া সেরে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। বৌমা, কলার ছড়া আর পান পাতাগুলো দেখছি না তো ফুলের প্যাকেটের মধ্যে, গেল কোথায়? ননিবালা দেবের কথা শুনে দীপা ফল কাটতে কাটতেই বলল, মা, আমি ফুলের প্যাকেটের মধ্যে পান আর কলার ছড়া দেখতে না পেয়ে আপনার ছেলেকে বাজারে পাঠিয়েছি ওইগুলো আনতে। ও এক্ষুনি পান আর কলার ছড়া নিয়ে আনবে আর পুজোর কয়েকটা জিনিসও কিনে নিয়ে ফিরবে। আজ প্রদীপের বাড়িতে নারায়ণ পুজো, তার জন্য প্রদীপের মা আর তার স্ত্রী দীপা সকাল থেকেই পুজোর নানান কাজে ব্যস্ত। আর অন্যদিকে প্রদীপ দীপার কথা শুনে বাজারে কিছু পুজোর জিনিসপত্র কিনতে গিয়েছে। কিছুক্ষণ পর প্রদীপ বাড়িতে চিৎকার করতে করতে ঢোকে। দীপার উদ্দেশ্যে বলে, দীপা, দীপা, তুমি তাড়াতাড়ি বাইরে এসো, শীঘ্রই। প্রদীপের এই গলা শুনে প্রদীপের মা ননিবালা দেবী তার বৌমাকে বলল, বাইরে গিয়ে দেখো তো কি হলো বৌমা, প্রদীপ ওভাবে চিৎকার করে ডাকছে কেন, বুঝতে পারছি না তো। দীপা ননিবালা দেবীর কথা শুনে সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে উঠোনে বেরিয়ে আসতেই দীপার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সে দেখে প্রদীপ উঠোনের মাঝখানে দুটো বড় বড় রুই মাছ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাড়িতে নারায়ণ পুজোর দিনে প্রদীপের এই কাণ্ড দেখে দীপা রেগে গিয়ে বলে ওঠে, এই, তুমি জানো না আজ বাড়িতে পুজো? এই পুজোর দিনে আজ বাড়িতে মাছ ঢুকিয়েছো কেন? দীপার এই কথা শুনে প্রদীপ হো হো করে হেসে বলল, আজ আমার মাছ খেতে ইচ্ছে হয়েছে বলে তাই বাজার থেকে মাছ কিনে আনলাম আর কি।
মাছ দুটোর দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে প্রদীপ ফের বলে ওঠে, ও গিন্নি, গিন্নি, তুমি তাড়াতাড়ি এই মাছ দুটো রান্না করে নিয়ে যাও তো। আজ দুপুরে আমার জন্য তুমি জমিয়ে বেশ ভালো করে রুই মাছের কালিয়া রান্না করে ফেলো দেখিনি। দীপা প্রদীপের এই কথা শুনে আরো রেগে গিয়ে বলল, একটু পরে ঠাকুর মশাই আসবেন পুজো করতে, আমি তোমার জন্য মাছ রান্না করতে বসবো এখন? আমি পারবই না। আজ তোমার জন্য মাছ রান্না করতে আমি পারবই না। আজ বাড়িতে পুজোর জন্য লুচি, আলুর দম, পায়েস হবে, আর আজ তুমি সেটাই খাবে। কাল আমি তোমার জন্য মাছ রান্না করে দেবো। দীপার এই কথা শুনে প্রদীপ জোরে চিৎকার করে রেগে গিয়ে বলে ওঠে, তুই আমার জন্য রুই মাছের কালিয়া বানাবি না? হ্যাঁ, তারা দেখাচ্ছি মজা। তোদের আমি পূজা করা বার করছি। এই বলে প্রদীপ ঠাকুর ঘরে ঢুকে যায়। নারায়ণ পুজোর জন্য দীপা আর ননিবালা দেবী সকাল থেকে যা যা আয়োজন করেছিল, ঠাকুরের সামনে সেই সমস্ত পুজোর উপাচারগুলো প্রদীপ হাত দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ঠাকুর ঘরের বাইরে ফেলতে শুরু করে আর জোরে চিৎকার করে করে বলতে থাকে, আমাকে রুই মাছের কালিয়া রান্না না করে দিয়ে তোরা পুজো করবি? আজ এই বাড়িতে কোনো পুজো হবে না। ইতিমধ্যেই ছেলের এই রকম চণ্ডাল রূপ দেখে ননিবালা দেবী ঠাকুর ঘরের এক কোণে ভয়ে সিঁটিয়ে যায় আর কাঁপা কাঁপা গলায় দীপাকে বলে, বৌমা, এ এ কি হয়েছে? আমার প্রদীপের কি হয়েছে? ও ও এইরকম আচরণ করছে কেন? ননিবালা দেবীর এই কথা শুনে দীপা কাঁদতে কাঁদতে বলে ওঠে, জানি না মা, আপনার ছেলে এরকম আচরণ কেন করছে? ওর কি হলো বলুন তো মা? ও তো এরকম আচরণ করে না। ও তো প্রত্যেকবার নিষ্ঠার সাথে বাড়িতে নারায়ণ পুজো করে। এরপর প্রদীপের এই রকম আচরণের জন্য দীপা ননিবালা দেবী নারায়ণ পুজো বন্ধ করে দেয়। এর বেশ কিছুদিন পর একদিন সকালে বাড়ির দাওয়ায় বসে দীপা সবজি কুটছিল আর ননিবালা দেবী স্নান করে বেরিয়ে উঠোনে কাপড় মেলছিল। ঠিক তখনই ওদের পাশের বাড়ির প্রতিবেশী নীতিশের স্ত্রী শ্যামা এসে হাজির হয়। তাই শ্যামা বলল, আরে না গো, এখনো পর্যন্ত বাড়ির কোনো কাজই হয়নি। আর তোমাদের না একটা খবর জানাতে এলাম গো দীপা। শ্যামার মুখ থেকে এই কথা শুনে ননিবালা দেবী বলল, কি খবর রে শ্যামা? শ্যামা তখন গলাটা একটু ঝেড়ে নিয়ে দীপাকে বলল, তোমার বর প্রদীপ এখন কোথায়? ওর শরীর কেমন আছে গো? দীপা বলল, ওর শরীর ভালো আছে, ও এখন অফিস গেছে গো। কেন বলো তো, হঠাৎ তুমি আমার বরের কথা জিজ্ঞাসা করছো? কিছু কি হয়েছে? শ্যামা তখন আমতা আমতা করে বলল, প্রদীপকে নিয়ে না একটা কথা বলার ছিল আর কি। যদি কিছু না মনে করো, কথাটা বলবো তোমায়। শ্যামার কথা শুনে দীপা বলল, কি কথা গো? শ্যামা তখন বলতে শুরু করলো, তোমরা তো জানো আমার স্বামী অনেক রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরে। কাল ওর দোকান বন্ধ করে বাড়ি ফিরতে ফিরতে রাত 1টা বেজে যায়। ও যখন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল, হঠাৎই ওর চোখ যায় আমাদের পাড়ার সন্তোষী মায়ের কালী মন্দিরের সামনে যে পুকুরটা আছে না, সেই পুকুরের দিকে। ও তাকিয়ে দেখে ওই পুকুরের পাড়ের সামনে প্রদীপ বসে আছে আর কি যেন একটা করছে পুকুর পাড়ে বসে বসে। আমার স্বামী তখন প্রদীপের এত রাতে পুকুর পাড়ে কি করছে জানতে যায় কৌতূহলবশত। আর ও গিয়ে দেখে প্রদীপ পুকুর পাড়ে বসে পুকুরের জল থেকে কাঁচা মাছ তুলে কচমচ করে চিবিয়ে খাচ্ছে। আর কি ভয়ঙ্কর বিশ্রী হাসি হাসছে গো। প্রদীপের এই কাণ্ড কারখানা দেখে আমার স্বামী তো ভয় পেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসে আর এসে আমাকে সবই বলে। আমি তো ওর কথা শুনে খুবই ভয় পেয়ে গেছিলাম, তাই তো সকাল সকাল তোমাদের বাড়িতে খবরটা দিতে চলে আসি। শ্যামার কথা শুনে ননিবালা দেবী ক্রুদ্ধভাবে বলে ওঠে, তোর বরের কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ রে শ্যামা, ওর কি চোখ মাথা
দুটোই গেছে। তুই জানিস না তোর বর রোজ রাতে মদ খেয়ে ঘরে ফেরে, আর ওর তখন কোনো কিছুতেই কোনো তাল জ্ঞান থাকে না। দেখ, হয়তো নীতিশ কাল রাতে মদ খেয়েই বাড়ি ফিরেছিল, তাই পুকুর পাড়ে কি দেখেছে। ননিবালা দেবের কথা শুনে শ্যামা চটে গিয়ে বলল, আমার বর মদ খাক আর যাই খাক, ওর কিন্তু তালজ্ঞান সব ঠিকই থাকে। আর কাল রাতেও মদ খেয়ে বাড়ি ফেরেনি, তাই হলপ করে বলতে পারি ও কাল রাতে যা দেখেছে একদম ঠিক। এই কথা বলে শ্যামা প্রদীপের বাড়ি থেকে বেরিয়ে যায় রাগে ফুঁসতে ফুঁসতে। এরপর যত দিন যায়, শ্যামার মতো প্রদীপের বাড়ির আশেপাশের প্রতিবেশী আর পাড়ার লোকজনেরাও বলতে শুরু করে, গভীর রাতে সন্তোষী মায়ের কালী মন্দিরের সামনের পুকুর পাড়ে বসে পুকুর থেকে কাঁচা কাঁচা মাছ তুলে কচমচ করে চিবিয়ে খেতে দেখেছে তারা প্রদীপকে। কিন্তু পাড়া প্রতিবেশীদের কথায় ননিবালা আর দীপা কান দিল না। উল্টে প্রদীপের নামে বাজে কথা বলার জন্য তাদের সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করত। ইতিমধ্যেই একদিন রাতে শিমুলদিঘি গ্রামের বটতলা পাড়ায় একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। রোজকার রাতের মতো শিমুলদিঘি গ্রামে জেলে পাড়ার বৃদ্ধ ভম্বল সর্দার আজও সন্তোষী মায়ের কালী মন্দিরের সামনে পুকুর পাড়ে মাছ ধরতে আসে। তখন রাত 1টা বাজে। ভম্বল পুকুর পাড়ে বসে মাছ ধরছিল এক মনে। হঠাৎ পেছন থেকে একটা খসখসানি আওয়াজ আসতেই বৃদ্ধ ভম্বল সর্দার পিছন ফিরে তাকায় আর দেখে বছর 40-42-এর এক মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছে পুকুর পাড়ের সামনে। আর সেই লোকটা লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে আছে, আর ঠোঁটের কোণে একটা সাপদের হাসি খেলা করছে তার। লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভম্বল মৃদু হেসে জিজ্ঞাসা করলো, আপনি কে? আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার পাশে এসে বসুন। দেখুন আমি কি সুন্দর টোপ ফেলে মাছ ধরছি, আর মাছগুলো কি সুন্দর আমার জালে ধরা দিচ্ছে। ভম্বল সর্দারের কথা শুনে লোকটা খ্যান খ্যানে নাকি সুরে বলে উঠল, এই তুই পুকুরে মাছ ধরতে এসেছিস কেন রে? যা বলছি ওর বাড়ি থেকে, ওই পুকুরের ধার থেকে। আমি এই পুকুরে মাছ কাউকে দেবো না। লোকটার কথা শুনে ভম্বল রেগে গিয়ে বলল, আমি যাব না এই পুকুর পাড় থেকে। তুই যা করার করে নে। এই পুকুর পাড়ে মাছ ধরবো তবেই যাব। ভম্বলের কথা শুনে প্রদীপ রেগে যায়। তারপর একটা কাণ্ড ঘটিয়ে বসে। প্রদীপ পুকুর পাড়ে দাঁড়িয়েই তার হাত দুটো লম্বা করে বৃদ্ধ ভম্বল সর্দারের গলার দিকে এগিয়ে দেয়। তারপর এক টানে ভম্বল সর্দারের ধর থেকে মুন্ডুটাকে ছিঁড়ে নেয়। তারপর প্রদীপ ভম্বল সর্দারের সেই কাটা মুন্ডু মনের আনন্দে কচমচ করে চিবিয়ে খেতে থাকে আর বিশ্রীভাবে হো হো করে হাসতে থাকে। আর এইদিকে ভম্বলের মুন্ডুহীন ধরটা পুকুরের জলে যন্ত্রণায় ছটফট করতে করতে পড়ে যায়। তারপর প্রদীপ পুকুরের জল থেকে একটা একটা করে কাঁচা মাছ তুলে নিয়ে কচমচ করে খেতে থাকে। পরদিন সকালে বাড়ির টাইম কলে জল পাওয়া যাচ্ছিল না বলে প্রদীপের স্ত্রী দীপা বাধ্য হয়ে তাদের পাড়ার পুকুর পাড়ে যায় বালতি নিয়ে জল আনতে। তখন ভোর 5:30 বাজে। গ্রামের রাস্তায় তখন লোকজনের যাতায়াত খুবই কম, বলতে গেলে 2-3 জন রাস্তা দিয়ে যাতায়াত শুরু করেছে। দীপা পুকুর পাড়ে যেতেই একটা জিনিস দেখে চিৎকার করে ওঠে, আর বিস্ফোরিত দৃষ্টিতে দীপা দেখে তাদের পাড়ার পুকুর পাড়ে একটা মুন্ডহীন মানুষের দেহ পড়ে রয়েছে। পুকুর পাড়ের সামনে এই রকম দৃশ্য দেখে দীপা ভয়ে চিৎকার করে ওঠে। না! দীপার চিৎকার শুনে পাড়ার সব প্রতিবেশীরা ছুটে আসে। পুকুর পাড়ের সামনে এই দৃশ্য দেখে
পাড়ার সবাই ভয় পেয়ে যায় আর দীপাকে দেখে নিজেদের মধ্যে ফিসফিস করে বলা বলি শুরু করে। এই কাজ নির্ঘাত প্রদীপের। পাড়ায় রাতে একদিন যা যা চলছে, নির্ঘাত প্রদীপে কাজটা করছে। দেখছো না লোকটার পাশে কেমন মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। পাড়া প্রতিবেশীদের কথা কানে আসতেই দীপা রাগে চিৎকার করে বলে ওঠে, ও এ কাজ করেনি, তোমরা ঘরে গিয়ে দেখো, ও ঘুমোচ্ছে। দীপার এই কথা শুনে পাড়ার এক বউ বলে উঠল রেগে গিয়ে, তুমি আর তোমার শাশুড়ি তো আমাদের পাড়ার লোকেদের কথা বিশ্বাসই করো না। এরপর যেদিন তোমাদের বাড়িতে একটা অঘটন ঘটবে তখন তোমাদের টনক নড়বে। এরপর পাড়ার লোকেরা দীপাকে নানান ধরনের ভালো মন্দ গালিগালাজ দিতে দিতে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাত 1:30, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সারা শিমুলদিঘি গ্রামের মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে প্রদীপের পাশের বাড়ির প্রতিবেশীর বাড়ির পোষা মিনি বিড়ালটা বাড়ির সামনে তারস্বরে চিৎকার করে যাচ্ছে, আর এই চিৎকারে দীপার ঘুমটা ভেঙে যায়। তখন সে রেগে বলে ওঠে, রাত হলেই রাজুদের বাড়ির পোষা বিড়ালটা চিৎকার শুরু করবে আর সকালে ঘুমোবে। একটু যে শান্তিতে ঘুমাবো তার উপায় নেই। ঠিক এই কথা বলে দীপা যেই পাশ ফিরতে যাবে দেখে তার পাশে প্রদীপ শুয়ে নেই। তখন দীপা ভাবে হয়তো বাথরুমে গেছে, কিন্তু যখন 5-10 মিনিট কেটে যায় তারপরেও দেখে প্রদীপ বাথরুম থেকে ফিরছে না। তখন দীপা বাধ্য হয়ে বিছানা ছেড়ে ওঠে, বাথরুমের দিকে যায় আর দেখে প্রদীপ বাথরুমের ভেতরেও নেই। দীপা মনে মনে বলে ওঠে, এত রাতে লোকটা গেল কোথায়? ঠিক এই কথাটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দীপা ভাবছিল। হঠাৎ একটা কচমচ আওয়াজ দীপার কানে আসতেই সে কান খাড়া করে শোনে। কচমচ করে আওয়াজটা যেন কোন দিকে আসছে শুনতে চায়। কিছুক্ষণ ধরে আওয়াজটা শুনতেই দীপা ঠাহর করতে পারে আওয়াজটা রান্নাঘরের দিক থেকে আসছে। তখন দীপা ভয়ে ভয়ে পা টিপে টিপে রান্নাঘরের দিকে এগোতেই দীপার চোখ বিস্ফোরিত হয়ে যায়। সে বিস্ফোরিত দৃষ্টিতে দেখে প্রদীপ রান্নাঘরে বসে বাজার থেকে আনা মাছের ঝুড়ি থেকে কাঁচা মাছগুলো তুলে তুলে নিয়ে কচমচ করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে দীপার গা গুলিয়ে ওঠে। এছাড়া আরো একটা জিনিস দেখে দীপা, ভয়ে চমকে ওঠে। দীপা দেখে প্রদীপের মুখ যেন প্রদীপের মুখ নেই, আর ওর জায়গায় অন্য একটা মুখ, কিন্তু সেটা মহিলার মুখ। মানে শরীরটা প্রদীপের আর মুখটা অন্য একটা মহিলার। এই দৃশ্য দেখে দীপা থরথর করে কাঁপতে কাঁপতে ননিবালা দেবীর ঘরের দিকে যায় আর তাকে ঘুম থেকে ডেকে তুলে সব কথা বলে এবং রান্নাঘরে নিয়ে এসে প্রদীপের সব কাণ্ড কারখানা দেখাতেই ননিবালা দেবী প্রদীপের এই কাণ্ড দেখে দীপার উদ্দেশ্যে বলে ওঠে, আমি প্রদীপের কি রূপ দেখছি বৌমা, এটা আমার ছেলে প্রদীপ নাকি অন্য কেউ? ভোর পর্যন্ত রান্নাঘরে প্রদীপের এই কাণ্ড কারখানা চলে। যখন ভোর 4টে বাজে হঠাৎ প্রদীপ আস্তে আস্তে নেতিয়ে পড়ে। তারপর প্রদীপকে দীপা আর ননিবালা দেবী ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেয়। প্রদীপের এই অবস্থা দেখে ননিবালা দেবী দীপাকে বলল, বৌমা, আমার প্রদীপের এই অস্বাভাবিক আচরণ আমার একদম ভালো লাগছে না গো। আমি ভাবছি আমার এক জানাশোনা বড় জ্যোতিষ মশাই আছেন, তাকে খবর দিয়ে এখানে ডেকে আনি। দেখি যদি উনি আসতে চান তাহলে একমাত্র উনিই কিছু করতে পারবেন। ননিবালা দেবীর এই কথা শুনে দীপা বলল, মা, আপনি কাকে খবর দেবেন? ননিবালা দেবী বলল, তুমি শ্রী জ্যোতির্বিনোদ তারানাথ চক্রবর্তীর নাম শুনেছ? ননিবালা দেবীর মুখে এই নাম শুনে দীপা বলল, তারানাথ চক্রবর্তী?
কে মা? ননিবালা দেবী বলল, উনি হলেন কলকাতার এক নাম করা জ্যোতিষী। লোকের বিপদে আপদে নিঃস্বার্থভাবে উনি সাহায্য করেন, পাশে দাঁড়ান তাদের। এখনো অবধি যারা যারা ওনার কাছে সমস্যা নিয়ে গেছে তাদের কাউকে উনি কখনো খালি হাতে ফেরাননি। তাদের সব সময় সাহায্য করার চেষ্টা করে গেছেন। ননিবালা দেবীর মুখে দীপা জ্যোতিষ তারানাথের নাম শুনে বলল, মা, আপনি আর দেরি করবেন না, যত শীঘ্র সম্ভব ওনাকে খবর দিয়ে এখানে আনুন আর ওকে বাঁচান। ননিবালা দেবী বলল, বৌমা, তুমি চিন্তা করো না, আমি দেখি কি করতে পারি। আসুন ঠাকুর মশাই, আপনি যে আমাদের বাড়ি এক ডাকে খবর পেয়ে এসেছেন, এতে আমি বড় খুশি হয়েছি। প্রদীপের বাড়ির উঠোনে পা দিয়ে দীর্ঘদেহী, পরনে সাদা ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক বাড়ির চারদিকটা তাকিয়ে নিয়ে ননিবালা আর দীপার মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, বাসা বেঁধেছে, ও বাসা বেঁধেছে। ওকে এই বাড়ি থেকে, বাড়ি গ্রাম থেকে না তাড়ালে ও সব ধ্বংস করে দেবে। সেই দীর্ঘদেহী ভদ্রলোকের কথা শুনে দীপা ননিবালা দেবীর উদ্দেশ্যে বলে ওঠে, মা, ইনি কে? আর উনি এই ধরনের কথা বলছেন কেন? দীপার কথা শুনে ননিবালা দেবী বলল, আরে বললাম না, উনি কলকাতার নাম করা জ্যোতিষী গো, তারানাথ চক্রবর্তী। তারানাথের এই কথা শুনে ননিবালা দেবী হাত জোর করে বলল, ঠাকুর মশাই, এ আপনি কি বলছেন? আমাদের বাড়ি কে বাসা বেঁধেছে? ননিবালা দেবীর এই কথা শুনে তারানাথ ননিবালা দেবীর দিকে একবার তাকিয়ে নিয়ে যেই বলতে যাবে, হঠাৎ ঘরের ভেতর থেকে প্রদীপ তারস্বরে চিৎকার করে নাকি সুর করে তারানাথের উদ্দেশ্যে বলে ওঠে, এই, তুই কি ভেবেছিস আমাকে বাড়ি আরে গ্রাম থেকে তাড়াবি? শুনে রাখ, আমি বাড়ি আরে গ্রাম ছেড়ে কোথাও যাব না। এই কথা বলে প্রদীপের গলায় সেই মহিলা হাসতে থাকে হি 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 করে। প্রদীপের এই অস্বাভাবিক আচরণ দেখে তারানাথ ঘরের ভেতরে যায় আর প্রদীপের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, মেই, তুই কে বল? তুই ওর দেহে ঢুকেছিস কেন? এরপর প্রদীপের শরীরে বাস করা সেই মহিলা বলে ওঠে, আমি কে? তোকে বলতে যাব কেন? যা বলছি এখান থেকে বেরো বলছি। প্রদীপ ওরফে সেই মহিলার কথা শুনে তারানাথ বলে, দাঁড়া, আমি তোর ব্যবস্থা করছি। এই কথা বলে তারানাথ প্রদীপের ঘর থেকে বেরিয়ে আসে আর দরজায় তালা দিয়ে প্রদীপকে আটকে রেখে এসে ননিবালা দেবীকে বলে, মা, আমি আজ রাতে একটা যজ্ঞ করব এই বাড়িতেই। আপনার যদি এই যজ্ঞে রাজি থাকেন তাহলে আমি এই যজ্ঞটা এই বাড়িতেই করব। তারানাথের কথা শুনে ননিবালা দেবী বলল, আপনার যা করার করুন ঠাকুর মশাই, শুধু আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দিন। আমার আপনার কোনো কিছুতেই কোনো আপত্তি নেই। ননিবালা দেবীর কথা শুনে তারানাথ বলল, মা, আপনি কিছু চিন্তা করবেন না, আপনার ছেলেকে সুস্থ করে আপনার কাছে ফিরিয়ে দেব। তারানাথের মুখে যজ্ঞের কথা শুনে প্রদীপ ওরফে সেই মহিলা নাকি সুরে ঘরের জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলতে শুরু করে, এ বাড়িতে কোনো পুজো হবে না, যদি হয় আমি সব শেষ করে দেব। আর এই ছেলেটার ঘাড় উঠকে রক্ত চুষে খাবো, এই তোদের বুঝলি না? এই বলে প্রদীপ ঘরের ভেতরে গোল গোল করে ঘুরতে থাকে আর তারস্বরে চিৎকার করতে থাকে। রাত 11টা। শিমুলদিঘি গ্রামের রাস্তা পুরো শুনশান। রাস্তায় একটাও লোকজনের যাতায়াত নেই।
অন্যদিকে অমাবস্যা তিথি হওয়ার জন্য সারা গ্রামের রাস্তা অন্ধকার ঘুটঘুট করছে, আর আকাশ হালকা কালো মেঘে আচ্ছন্ন। সেই সঙ্গে বাইরে অল্প অল্প ঝোড়ো হাওয়া বইছে। শিমুলদিঘি গ্রামের এই অন্ধকারময় পরিবেশটা দেখে পুরো ভৌতিক পরিবেশ মনে হচ্ছে। আজ এই ভৌতিক পরিবেশের মধ্যেই প্রদীপের বাড়ির উঠোনে যজ্ঞ হচ্ছে, আর সেই সঙ্গে বাড়ির ভেতর থেকে খনা গলায় প্রদীপ ওরফে সেই মহিলা তারস্বরে চিৎকার করতে করতে বলছে, তোরা পুজো বন্ধ করবি? তোরা যদি পুজো বন্ধ না করিস আমি কিন্তু তোদের সব শেষ করে দেবো। এই কথা বলতে বলতে প্রদীপ জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর হি 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 করে হাসতে শুরু করে। যজ্ঞের আগুনের মধ্যে ঘি মধু দিতে দিতে তারানাথ প্রদীপের বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা দুজন লোককে ইশারা করে প্রদীপকে ঘরের বাইরে নিয়ে আসতে বলে। সেই লোক দুটো তারানাথের কথা অনুযায়ী প্রদীপের ঘরের ভেতরে ঢোকে। তারপর প্রদীপকে কোনো রকমে টানতে টানতে হিচড়োতে হিচড়োতে ঘরের বাইরে এনে কোনো রকমে জোর জবরদস্তি তারানাথের সামনে বসাতেই তারানাথ এক মুঠো শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ প্রদীপের মুখে ছুঁড়ে মারে আর জোরে চিৎকার করে বলে ওঠে, এই তুই কে বল? তুই প্রদীপের শরীরে কি জন্য বাসা বেঁধেছিস বল? তখন প্রদীপ ওরফে সেই মহিলা চিৎকার করে বলে, আমি কে তোকে বলতে যাবো না, যা এখান থেকে দূর হ বলছি। প্রদীপের মুখে এই কথা শুনে তারানাথ রেগে গিয়ে বলল, তুই কে বলবি না তো? তো দেখ মজা এবার। এই বলে তারানাথ উঠে প্রদীপের সামনে দাঁড়ায়। তারপর মাটির মালসা থেকে কিছুটা লঙ্কার হলুদের টুকরো সেটা দেশলাই দিয়ে জ্বালিয়ে প্রদীপের নাকের সামনে ধরতেই প্রদীপ চিৎকার করে ওঠে আর বলে ওঠে, এই ছাড় বলছি, আমি গন্ধ সহ্য করতে পারছি না। তারানাথ তখন বলল, আমি তোকে ছাড়বো না, তুই যতক্ষণ না তোর পরিচয় বলবি। এই বলতে বলতেই তারানাথ একটার পর একটা লঙ্কার হলুদের টুকরো জ্বালিয়ে প্রদীপের নাকের সামনে ধরতে লাগলো, আর প্রদীপ ওরফে সেই মহিলা তারস্বরে চিৎকার করতে লাগলো। সবশেষে প্রদীপ ওরফে সেই মহিলা শ্রী জ্যোতিষবিদ তারানাথের কাছে হার মেনে আস্তে আস্তে স্বাভাবিক গলায় সব বলতে শুরু করলো। ঠাকুরমশাই, আমার নাম মঞ্জুরি। আমি থাকতাম এই গ্রামের দাসপাড়াতে। আমার ছোট থেকেই বাবা মা ছিল না বলে আমি মামা মামিদের কাছে মানুষ হই। আমার যখন 10 বছর বয়স, আমার মামা মামি 40-42 বছরের একটা মধ্যবয়সী লোকের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের 2 বছরের মাথায় আমার স্বামী মারা যায়। তখন শ্বশুর বাড়ির লোক আমাকে অপয়া বলে আমাকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি তখন আবার মামা বাড়িতে এসে উঠি, কিন্তু ওইখানে দুবেলা দুমুঠো ভাতের জন্য আমাকে দিন রাত মামার বাড়িতে খেটে যেতে হতো। কিন্তু দিনের শেষে মামি আমাকে সিদ্ধ ভাত খাওয়াতো, আর ওরা আমার সামনে মাছ মাংস ও নানা ধরনের ভালো মন্দ খাবার খেত। আমি খুব মাছ খেতে পছন্দ করতাম, কিন্তু মামি আমাকে মাছ খেতে দিত না। উল্টে বলতো, বিধবা মেয়ে মানুষ হয়ে অত মাছ খাওয়া কিসের রে? তুই বিধবা, তুই সিদ্ধ ভাত খেয়ে থাক। মরতে এখানে কেন এসেছিস? শ্বশুর বাড়িতে গিয়ে থাক না, যা। যত সব আপদ আমার কপালেই জুটেছে। এই সমস্ত কথা বলে খোঁটা দিত মামি সারাদিন আমাকে। এইভাবে দিনের পর দিন আমার মামা বাড়িতে দিন কাটছিল। সময়টা ছিল ঘোর শ্রাবণ। বাইরে তখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে মুষলধারে। এইরকম বৃষ্টি মুখর দিনে মামি দুপুরবেলায় খিচুড়ি ইলিশ মাছ ভাজা রান্না করে খেয়ে শুয়েছিল। কিন্তু সেদিন আমার ঠিক কি হয়েছিল জানি না। আমি খিচুড়ি আর ইলিশ মাছের ভাজা গন্ধ সহ্য করতে না পেরে লোভে পড়ে মামি ঘুমিয়ে পড়ার পর রান্নাঘরে যাই, আর গিয়ে রান্নাঘরে রাখা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেতে থাকি গোগ্রাসে। কিন্তু আমার পিছনে কখন যে মামি এসে দাঁড়িয়ে ছিল বুঝতে পারিনি। মামি আমার ওইভাবে খাওয়া দেখে চিৎকার করে বলে ওঠে, মুখ পুরি মেয়ে, জন্মের পর নিজের বাপ মাকে খেয়েছিস, তারপর বিয়ের পর স্বামীকে খেয়ে বিধবা হলি।
তারপর এখন আবার আমাদের বাড়িতে মাছ খাচ্ছিস? কি ভেবেছিস কি তুই? কি ভেবেছিস এবারে আমাদেরকে খাবি? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি, দাঁড়া। এই বলে মামি আমাকে বেধড়ক মার করে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বের করে দেয়। আমি তখন এত অপমান ও অত্যাচার সহ্য করতে না পেরে খালে পড়ে আসি। তারপর সেই খালের জলে গলায় দড়ি বেঁধে কলসি নিয়ে খালের জলে ঝাঁপিয়ে পড়ি, আত্মহত্যা করি। সেই থেকে আমি খালি পড়েই গেছি। এরপর মঞ্জুরি নাকি সুরে আবারও চিৎকার করে বলতে শুরু করলো, ও সেদিন রাতে ওই দাসপাড়া আমতলার খালের সাথে থেকে ইলিশ মাছ নিয়ে যাচ্ছিল, আর আমার ইলিশ মাছ দেখে লোভ লেগেছিল বলে ওর কাছে চাই। ও আমাকে ইলিশ মাছ দিল না বলে তাই আমি ওর ঘাড়ে চেপে বসেছি। এই বলে মঞ্জুরি নাকি সুরে আবারও হি 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 করে হাসতে থাকে। মঞ্জুরির এই কথা শুনে তারানাথ জ্যোতিষ মশাই রমলার উদ্দেশ্যে বলে ওঠে, শোন, তোকে এক্ষুনি ওর শরীর ছেড়ে চলে যেতে হবে। তার জন্য তুই কি চাস বল? তারানাথের কথা শুনে প্রদীপ ওরফে মঞ্জুরি আবারও নাকি সুরে চিৎকার করে বলল, আমি ওর শরীর ছেড়ে যাব না। যদি যেতেই হয় তাহলে আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাব। প্রদীপ ওরফে মঞ্জুরির কথা শুনে তারানাথ এবার রেগে গিয়ে বলল, তুই যাবি না ওর শরীর ছেড়ে? দেখাচ্ছি তোর মজা। আবার তারানাথ হলুদ আর লঙ্কা পোড়া প্রদীপ ওরফে মঞ্জুরির নাকে ধরতেই মঞ্জুরি চিৎকার করে ওঠে আর বলে ওঠে, কাঁচা ইলিশ মাছ আর কাঁচা মুরগির মাংস চাই। যদি দিতে পারিস তাহলে আমি ওর শরীর ছেড়ে যাব, না হলে আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাব। তারানাথ আবার মঞ্জুরিকে জিজ্ঞাসা করলো, তুই যে ওর শরীর ছেড়ে চলে যাবি, তার কি প্রমাণ দিবি? এবার মঞ্জুরি বলল, আমি যখন ওর শরীর ছেড়ে যাব তখন আমি আমতলে খালে পড়ে সামনে যে বড় 10 বছরের পুরনো ঝাঁকড়া আম গাছটা আছে সেই গাছটা ভেঙে দিয়ে যাব। মঞ্জুরির এই কথা শুনে তারানাথ বলল, আচ্ছা, ঠিক আছে। এই নে তোর ইলিশ মাছ আর মুরগির মাংস। এটা খেয়ে তাড়াতাড়ি বিদায় নে দেখিনি। এরপর তারানাথ প্রদীপ ওরফে মঞ্জুরির সামনে ইলিশ মাছ আর কাঁচা মুরগির মাংসের বাটিটা রাখতে মঞ্জুরি সেগুলোকে হামলে পড়ে গোগ্রাসে খেতে শুরু করে। তারপর খাওয়া শেষ হওয়া মাত্রই প্রদীপ হঠাৎ আস্তে আস্তে নেতিয়ে পড়ে। প্রদীপকে নেতিয়ে পড়তে দেখেই তারানাথ অল্প সময়ের জন্য ননিবালা দেবীর প্রতিবেশী 2 জন লোক নিয়ে বাড়ির থেকে বেরিয়ে যায়। 15 মিনিট বাদে ফিরে এসে ননিবালা দেবী আর দীপার মুখের দিকে চেয়ে বলল, তোরা এবার বিপদ মুক্ত। মঞ্জুরির আত্মা চিরদিনের মতো প্রদীপের শরীর ছেড়ে চলে গেছে। তার অতৃপ্ত আত্মা এতদিন পর শান্তি পেয়েছে। তারানাথের মুখে এই কথা শুনে দীপা ছুটে গিয়ে তারানাথের পায়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, ঠাকুর মশাই, আজ আপনি আমাদের এই বিপদের দিনে পাশে ছিলেন বলেই আজ একজন মা তার সন্তানকে ফিরে পেল, আর একজন স্ত্রীর সিঁদুর অক্ষয় হলো এবং তার স্বামীকে ফিরে পেল। দীপার কথা শুনে জ্যোতিষবিদ তারানাথ হেসে বলল, বৌমা, মানুষ বিপদে পড়লে সেই বিপদ থেকে রক্ষা করাই তো আমার ধর্ম। এই ঘটনার পর প্রদীপ আর রাত্রিবেলা মাছ কিনে বাড়ি ফিরত না ভয়ে। কিন্তু শিমুলদিঘির গ্রামের বাসিন্দারা সেই থেকে দাসপাড়ার আমতলার খালপাড়ের রাস্তাটা দিনে রাতে এড়িয়েই চলত।
তো এতক্ষণ শুনছিলেন আপনারা শর্মিষ্ঠা চ্যাটার্জি কলমে তারানাথ তান্ত্রিক ও মেছো বেতনির হাতছানি। আমাদের গল্পগুলো কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আবার একটা অন্যরকম গল্প নিয়ে। MST2, সব কিছু জানতে নেই, কিছু অজানাই থাক।